গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 15 জুলাই বুধবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: কংগ্রেস চায় উচ্ছেদের আগে পুনর্বাসন, বিজেপির পাল্টা মিয়া তুসুলের তীর। উচ্ছেদ প্রসঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ালেন শাসক বিরোধী দলের নেতারা। ফরেস্ট বা খাস জমি জবরদখল করে বসবাস করা লোকদের উচ্ছেদে আপত্তি নেই, কিন্তু তার আগে সেই সব লোকের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরীর। উচ্ছেদ প্রসঙ্গে দলের অবস্থান স্পষ্ট করে এই মন্তব্য করেন তিনি। এদিকে উচ্ছেদের সমর্থনে বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কংগ্রেসকে আক্রমণ করে বলেন, কংগ্রেস হচ্ছে মিয়া ও বাংলাদেশিদের প্রমোট করা দল, তারা মিয়া ভোজন ছাড়া কিছুই বুঝে না। তিনি বলেন, উচ্ছেদ চলবে, উচ্ছেদ হলেই প্রকৃতি পরিবেশের উন্নতি হবে, জমি জাতি সুরক্ষিত হয়ে থাকবে। তার মতে মিয়া বাংলাদেশিরা রাজ্যের যেসব জমি দখল করে আছে তা মুক্ত করা হলে আসাম সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে কংগ্রেসের মানসিকতার কোনো পরিবর্তন হয়নি বলেও কটাক্ষ বিধায়কের। বিজেপির আরেক বিধায়ক চক্রধর গগৈ বলেন, কংগ্রেস দল উচ্ছেদ হওয়া লোকের পক্ষে, তাই তারা উচ্ছেদের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। তিনি বলেন, কংগ্রেস মিয়া মুসলমানদের এতদিন ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এসেছে, না হলে কংগ্রেসের 7 বছরের শাসনে তাদের জমির ব্যবস্থা করে দিতে পারত। তার মতে গোয়ালপাড়া, ধুবড়ী ইত্যাদি জেলায় মিয়া মুসলমানদের নিজেদের জমি থাকার পরও কচুতলি সহ বিভিন্ন স্থানে তাদের জমির প্রতি লোলুপ দৃষ্টি রয়েছে। বিজেপি তাদের পক্ষে নেই। মিয়াদের এই আগ্রাসনের বিরুদ্ধে বিজেপি, আর কংগ্রেস আগ্রাসীদের পক্ষে। বিজেপির সঙ্গে কংগ্রেসের পার্থক্য সেখানেই, মন্তব্য বিজেপি বিধায়কের। এদিকে কংগ্রেস বিধায়ক নুরুল হুদা উচ্ছেদকে অমানবিক আখ্যা দিয়ে বলেন, সরকারি বা বনাঞ্চল থেকে উচ্ছেদে কংগ্রেসের আপত্তি নেই, কিন্তু তার আগে সেই সব লোকের নাগরিকত্ব পরীক্ষা করে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকে। তা না করে সরকার উচ্ছেদের নামে নাগরিকত্ব ও মানবাধিকার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেন তিনি। সরকারের অমানবিক উচ্ছেদ অভিযানের বিরোধিতা করেন তিনি। পরবর্তী খবর, যেসব মহিলার মাইক্রোফাইন্যান্সের ঋণ পরিশোধ করার ক্ষমতা রয়েছে বা যারা সচ্ছল, তাদের নিজেদেরই ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ সরকার পরিশোধ করবে না। তবে রাজ্য সরকার ইতিমধ্যেই যারা ঋণ পরিশোধ করতে পারবেন না তাদের সাহায্যের কথা বিবেচনা করে এক বৃহৎ অঙ্কের অর্থরাশি ব্যয় করেছে। মাইক্রোফাইন্যান্স বা ঋণ মুকুব প্রসঙ্গে বিধানসভায় এই মন্তব্য করেছেন ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। উল্লেখ্য, সদনে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ আসাম মাইক্রোফাইন্যান্স প্রকল্পে নয়ছয় হওয়ার অভিযোগ করে বলেন, 2021 সালের নির্বাচনের সময় বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাইক্রোফাইন্যান্সের ঋণ সরকার পরিশোধ করবে বলে জানিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো আজও 17 লক্ষ মহিলাকে ঋণ পরিশোধ করতে অর্থ দেওয়া হয়নি। সরকার 10 লক্ষ মহিলার জন্য প্রায় 2000 কোটি ব্যয় করেছে। এর ফল হয়েছে এরকম, ব্যাংকের মানুষ এসে মহিলাদের নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন। এর প্রত্যুত্তরে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, অতিমারি কোভিড চলাকালীন বহু মহিলা ঋণের কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। সে সময় রাজ্য সরকার ওইসব মহিলাকে রেহাই দিতে টাকা দিয়েছিল। অন্যদিকে বহু মাইক্রোফাইন্যান্সের প্রতিষ্ঠান ঋণ দেওয়ার সময় রিজার্ভ ব্যাংকের গাইডলাইন ভঙ্গ করেছিল। একজন মহিলাকে সর্বোচ্চ 3টির পরিবর্তে 6টি পর্যন্ত ঋণ দিয়েছিল। 1.25 লক্ষ টাকার সীমাও ছাড়িয়ে দেওয়া হয়েছিল। ঋণ পেয়েছিলেন একাংশ অবস্থা সম্পন্ন পরিবারের মহিলারাও। এভাবে নিয়ম ভেঙে ঋণ দেওয়া সম্পূর্ণভাবে ব্যাংক বা কোম্পানিগুলোর ভুল। সরকার চুক্তি স্বাক্ষরের সময় এসব জিনিস বিস্তারিতভাবে পরীক্ষা করেছিল। এদিন ঋণ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেছেন, সময় মতো যারা ঋণ পরিশোধ করেছিলেন এমন 8,72,742 জন মহিলাকে 25,000 টাকা করে এককালীন অর্থ সাহায্য দেওয়া হয়েছে। এর জন্য সরকারের খরচ হয়েছে 1599 কোটি টাকা। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ে কিস্তি যাদের বাকি ছিল এরকম 97,938 জন মহিলার ঋণ পরিশোধ করে তাদের ঋণ মুক্ত করে। এর জন্য সরকার ব্যয় করে 190 কোটি টাকা। তৃতীয় পর্যায়ে ঋণ পরিশোধ যারা করতে পারেননি এমন 2,22,949 জন মহিলার ঋণ মুকুব করেছে সরকার। সম্প্রতি 25,000 থেকে 50,000 পর্যন্ত বকেয়া থাকা 78,086 জন মহিলাকে 223 কোটি টাকা রিলিজ করে সম্পূর্ণ ঋণ মুক্ত করেছে সরকার। রিজার্ভ ব্যাংকের গাইডলাইন্স মেনে গোটা এই প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বলেন,
প্রথমে এমন ঋণ নেওয়া লোকের সংখ্যা ২৬ লক্ষ ছিল। সরকার ভেবেছিল এর জন্য ১২,০০০ কোটি টাকা ব্যয় করতে হবে, তবে পরবর্তীতে সঠিক হিসাব করলে এই সংখ্যা কমে আসে এবং সেই সঙ্গে কমে আসে টাকার পরিমাণও। সরকার এ পর্যন্ত ১২,৭১,৪৭২ জন মহিলার জন্য ২৩০৩ কোটি টাকা ব্যয় করেছে। এরপরই মন্ত্রী জয়ন্ত ফের স্পষ্ট করেন, আর্থিকভাবে যারা সচ্ছল তাদের ঋণ সরকার পরিশোধ করবে না। পরবর্তী খবর, পানীয় জল সমস্যা নিয়ে বিধানসভায় সরব হয়েছেন বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। জল জীবন মিশন সহ পৌরসভার অধীন পানীয় জল সরবরাহ নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক। তার প্রশ্নের জবাব দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে সব বিধায়কের সহযোগিতা চেয়েছেন বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পাশাপাশি ১৮ মাসের মধ্যে নতুন প্রকল্প চালু হবে বলে জানান কৃষ্ণেন্দু। পানীয় জল সমস্যায় ভুগছেন উত্তর করিমগঞ্জবাসী। পুরো এলাকায় নোংরা জল সরবরাহ করা হচ্ছে। বিধানসভায় এ নিয়ে সরব হয়েছেন পান্না। এই জল পান করা তো দূর, স্নানেরও অযোগ্য বলে বিধানসভায় জানিয়েছেন তিনি। বিধায়ক বলেন, মানুষ বিশুদ্ধ পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। পুরো এলাকায় যে জল সরবরাহ করা হচ্ছে তা স্নানেরও যোগ্য নয়। শহরবাসীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবি জানান জাকারিয়া আহমেদ পান্না। সঙ্গে জল জীবন প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেন। উত্তর করিমগঞ্জে এই প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে জানতে চান জাকারিয়া। সদনে পান্নার প্রশ্নের জবাব দেন কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, জাকারিয়া আহমেদ পান্না পানীয় জল নিয়ে যেভাবে বলছেন ঠিক তেমন অভিযোগ তার জানা নেই। পান্নার কাছে উপযুক্ত প্রমাণ থাকলে তা দেওয়ার জন্য বলেন। সঙ্গে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য নতুন প্রকল্প শুরু হবে বলেও জানান তিনি। আগামী ১৮ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, টাইড ফান্ডের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল ব্যবহার করে ৫ লক্ষ টাকার মধ্যে প্রকল্প শুরু করা যায়। সরকার প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহে বদ্ধপরিকর। এই প্রকল্প সফল করতে সব বিধায়ককে একজোট হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন কৃষ্ণেন্দু। পরবর্তী খবর, হাইলাকান্দির শ্রী কিষাণ সারদা কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি শিক্ষকদের। হাইলাকান্দি শহরের ঐতিহ্যবাহী শ্রী কিষাণ সারদা কলেজকে শিক্ষার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অতিরিক্ত শ্রেণীকক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপনাথ মালা। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সাংসদ এমপি ল্যান্ডস তহবিলের ২০২৫-২৬ অর্থবর্ষের অধীনে প্রথম তলায় নির্মিত অতিরিক্ত শ্রেণীকক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ কৃপনাথ। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই প্রকল্পে মোট ৪০ লক্ষ টাকা ব্যয় করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা শাসক জয় বিকাশ, কলেজের অধ্যক্ষ ডক্টর রতন কুমার, শিক্ষক শিক্ষিকা, প্রশাসনের আধিকারিক, বিশিষ্ট নাগরিক এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কৃপনাথ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো শক্তিশালী করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। উন্নত শ্রেণীকক্ষ নির্মাণের মাধ্যমে ছাত্রছাত্রীরা আরও ভালো শিক্ষার পরিবেশ পাবে এবং কলেজের ক্রমবর্ধমান ছাত্র সংখ্যার চাহিদাও পূরণ হবে। জেলা শাসক জয় বিকাশ বলেন, নতুন এই অতিরিক্ত শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের পাঠ গ্রহণে আরও সহায়ক হবে। আধুনিক ও পর্যাপ্ত পরিকাঠামো গড়ে উঠলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রীদের বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা শ্রী কিষাণ সারদা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি পুনর্ব্যক্ত করেন। তারা উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই হাইলাকান্দি জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা করেছেন। সেই ঘোষণার দ্রুত বাস্তবায়ন করে শ্রী কিষাণ সারদা কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য তারা সাংসদ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তী খবর, মুনাফালোভী সার বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার। বেআইনিভাবে কৃষকদের কাছে সার বিক্রি করা হলে বাতিল হবে বিক্রেতার লাইসেন্স। বিধানসভায় এই হুঁশিয়ারি দেন কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, রাজ্যে একাংশ সার বিক্রেতা জোর জুলুম করে কৃষকদের ইউরিয়া সারের সঙ্গে ন্যানো ইউরিয়া ক্রয় করতে বাধ্য করে। এই অভিযোগ তিনি বিভিন্ন সময় কৃষকদের কাছ থেকে পেয়েছেন। তাই কৃষকদের এই অভিযোগের ভিত্তিতে তার বিভাগ সার বিক্রির ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, আসাম তথা ভারত একটি কৃষি প্রধান দেশ, ফলে কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে। কৃষকের স্বার্থে কেন্দ্রীয় সরকার সারের ক্ষেত্রে ভর্তুকি দিয়ে আসছে। কৃষকের জন্য ইউরিয়া বিশ্বের অন্য দেশ থেকে বেশি দামে ক্রয় করে সরকার।
সাবসিডি দিয়ে কৃষকের কাছে সেই সার বিক্রি করে। এজন্য কেন্দ্র সরকার প্রায় 3 লক্ষ কোটি টাকা সাবসিডি দিয়ে থাকে। তিনি বলেন, সরকার কৃষকদের ন্যানো ইউরিয়া সার ক্রয় করার জন্য উৎসাহিত করে, কিন্তু ক্রয় করতে বাধ্য করতে পারে না। ন্যানো ইউরিয়া সার দেশে উৎপাদন হয়, এই সার কৃষক ক্রয় করলে সাবসিডির পরিমাণ হ্রাস পাবে বলে মন্তব্য করেন তিনি। কিন্তু একাংশ সার বিক্রেতা কৃষকদের ইউরিয়া সারের সঙ্গে ন্যানো সার ক্রয় করতে বাধ্য করেন, যা অনেক ক্ষেত্রে কৃষকের কোনো কাজে আসে না। এজন্য সরকার মুনাফালোভী সার বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। সুষ্ঠুভাবে সার বিক্রির জন্য প্রতিটি জেলায় ডিসির নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ডিসি ও জেলা কৃষি আধিকারিক সার বিক্রি নিয়মিত পর্যবেক্ষণ করবেন। কৃষকের ইচ্ছার বিরুদ্ধে সার বিক্রি করা হলে FCO 1985 অনুসারে বিক্রেতার লাইসেন্স বাতিল সহ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।